করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন, ইতিমধ্যেই দেখেছেন যে আজকে যিনি আমাদের সেশন নেবেন তিনি প্রফেসর উজ্জ্বল কুমার চৌধুরী। তিনি দীর্ঘ 30 বছর ধরে, 3 দশক ধরে ভারতবর্ষের বিভিন্ন নামী ইউনিভার্সিটিতে, ইনস্টিটিউশনে মিডিয়া অ্যাডভাইজার, মিডিয়া এডুকেটর এবং সরকারের বিভিন্ন প্রজেক্টে তিনি মিডিয়া অ্যাডভাইজারের কাজ করেছেন। আমাদের কলকাতাতে অ্যাডামাস ইউনিভার্সিটি এবং টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটিতে বর্তমানে, যেখানে তিনি কর্মরত, প্রো ভাইস চ্যান্সেলর হিসেবে তিনি সামলাচ্ছেন। আর আমার জন্য স্পেশালি 2022 সালে আমি যখন অ্যাডামাস ইউনিভার্সিটিতে পড়ছিলাম, এমবিএ করছিলাম, তখন উনি অ্যাডামাস ইউনিভার্সিটির প্রো ভাইস চ্যান্সেলর ছিলেন। আজকে যে বিষয়ে উনি আমাদের সেশন নেবেন সেটা আমাদের ব্যবসায়িক, ক্ষুদ্র, মাঝারি এবং ছোট শিল্পের জন্য, ব্যবসার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সেই বিষয়টা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিভাবে নিজের ব্র্যান্ড বানানো যায়। সোশ্যাল মিডিয়া বলতে বিভিন্ন যে সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, তার মাধ্যমে কিভাবে আপনি নিজের ব্র্যান্ড বানাবেন। তো থ্যাংক ইউ স্যার ফর জয়নিং আস। এবার আমি স্যারকে অনুরোধ করব সেশনটা আগে বাড়ানোর জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ জিনিয়াস। সবাই বাংলায় কথা বলি, বাঙালি যখন সবাই এখানে, আর আজকের প্রোগ্রামটা বাংলাতেই। সো ইন্টারেস্টিং। জিনিয়াস তো অলরেডি একটা এই বাংলার উদ্যোগ নিয়ে একটা ওটাও করেছে, কি বলে আপনার, একটা ইউটিউব চ্যানেলও করেছে বা ফেসবুকেও আছে, আপনারা কখনো দেখবেন, ভালো ইন্টারেস্টিং। আমি অডিয়েন্স কারা আছে সবাইকে তো জানি না, কিন্তু নো প্রবলেম, ফোকাস করি আজকের আলোচনার বিষয়। কিছু বলার আগে দু তিনটে জিনিস বলি যে কয়েকটা বেসিক কনসেপ্ট। আপনি যদি নতুন, আচ্ছা, বাই দ্য ওয়ে, টুডে বেঙ্গল বিজনেস কাউন্সিলের অ্যানুয়াল কনভেনশন হচ্ছে। আমি ওখান থেকে আসতে গিয়ে দেরি হলো, এই বেঙ্গল বিজনেস কাউন্সিলেরই ডেলিগেট হিসেবে ছিলাম আমার বিশ্ববিদ্যালয়, টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। আর ওখান থেকে আসতে গিয়ে লেট হলো। গতকাল বিশ্ব এন্টারপ্রেনিয়র ডে ছিল, বিশ্ব উদ্যোক্তা দিবস। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস যে গতকাল বিশ্ব উদ্যোক্তা দিবস ছিল, আর আজকে আমরা মিট করছি এখানে অনলাইনে বেঙ্গল বিজনেস কাউন্সিলের কনভেনশন ডেতে। সিগনিফিকেন্ট সেই অর্থে। ব্যবসা দু রকমের হয় আমরা জানি, আইদার প্রোডাক্ট নিয়ে ব্যবসা করি বা সার্ভিস নিয়ে। যখন আপনি শিক্ষকতা, মিডিয়া, হোটেলের সার্ভিস বা এ ধরনের বহু, ইন্স্যুরেন্স, বহু রকম আইটি কোনো সার্ভিস দেওয়া, এগুলো সব সার্ভিস। আর প্রোডাক্ট তো আমরা জানি, সে যে কোনো জুটের প্রোডাক্ট হোক, কটন কাপড়ের প্রোডাক্ট হোক, সোনা দানার প্রোডাক্ট হোক, খাবারের জিনিস নিয়ে তৈরি করা প্রোডাক্ট হোক, যে কোনো। সো এই দুটো যখন আমরা করি, দুটোর মধ্যে ব্র্যান্ডিং এর একটু ডিফারেন্স আছে। যখন আমরা সার্ভিস ফোকাস করে করি, প্রথমত আমি এটাও বলি, আপনি যদি প্রথম উদ্যোক্তা হন, মানে নিজের জীবনে আপনি প্রথম উদ্যোক্তা, পরিবারে কেউ বিজনেস করে না, তাহলে ব্যাপারটা একটু আলাদা। আর আপনি যদি বিজনেস ফ্যামিলির হন, তাহলে ব্যাপারটা আলাদা। বিজনেস ফ্যামিলির যারা, তাদেরকে আলাদা করে ব্র্যান্ডিং করার আগে তাদের একটা অলরেডি ব্র্যান্ড তৈরি আছে। যেই ব্যবসাটা ওনারা করেন অনেক দিন ধরে, তার ব্র্যান্ড তৈরি আছে। এখন যদি অঞ্জলি জুয়েলার্স বা পিসিচন্দ্র জুয়েলার্স এর নেক্সট জেনারেশন বিজনেসে আসে, তার প্রোডাক্ট অলরেডি একরকম ব্র্যান্ডিং করা আছে, নতুন ভাবে অ্যাড করা যায়, কিন্তু একরকম আছেই। কিন্তু আপনি যদি নিজে ব্র্যান্ড শুরু করেন, তাহলে একটা বিরাট ব্র্যান্ডিং এর প্রচার প্রসারের একটা বিরাট ভূমিকা আপনাকে নিজের কাঁধে নিতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ব্র্যান্ডিং বিকামস মোর ইম্পর্টেন্ট ইফ ইউর ফার্স্ট জেনারেশন বিজনেস ওনার, বিজনেস স্টার্টআপ ওনার, প্রথম। দ্বিতীয়ত, যদি আপনি সার্ভিস করেন, মানে সার্ভিসের ব্র্যান্ডিং করেন, সে স্বাস্থ্য সেবা হোক, পরিষেবা নিয়ে যেটা, স্বাস্থ্য সেবা হোক বা শিক্ষকতা, শিক্ষা সেবা হোক, বা যে কোনো ইন্স্যুরেন্স, যে কোনো সেবা হোক, তাহলে সেই ক্ষেত্রে আপনার ব্যক্তিগত ব্র্যান্ড গুরুত্বপূর্ণ, পার্সোনাল ব্র্যান্ড খুব গুরুত্বপূর্ণ। প্রোডাক্টের ব্র্যান্ডের যখন যদি করেন, তাহলে প্রোডাক্ট খুব ভালো হলে, প্রোডাক্টের ব্র্যান্ডিং হলেই আপনার ব্যক্তিগত ব্র্যান্ড আছে, কিন্তু ততটা গুরুত্বপূর্ণ নয়। কিন্তু যখন আপনি সেবা বা সার্ভিস নিয়ে কাজ করেন, আপনাকে সবাই ব্র্যান্ড চেনার আগে আপনাকে চেনা উচিত।
প্রোডাক্টের ক্ষেত্রেও সত্য, বিশেষ করে ফ্যাশন প্রোডাক্টের ক্ষেত্রে তো খুবই সত্য, কিন্তু সার্ভিস বা সেবা পরিষেবার ক্ষেত্রে একেবারেই সত্য। এটা আমার প্রথম পয়েন্ট। দ্বিতীয়ত, আগে ছিল কনসেপ্ট ব্র্যান্ডিং এর যে সমস্ত রকম মিডিয়াগুলোকে ব্যবহার করা, খবরের কাগজ, রেডিও, টেলিভিশন, ইন্টারনেট, বিভিন্ন ইভেন্টের মধ্য দিয়ে এইভাবে সমস্ত মিডিয়াকে ব্যবহার করা। এটার নাম ছিল 360 ডিগ্রি কমিউনিকেশন বা ইন্টিগ্রেটেড ব্র্যান্ড কমিউনিকেশন। মানে ব্র্যান্ডের কমিউনিকেশনের সমস্ত পথগুলোকে এক জায়গায় নিয়ে এসে একই স্লোগান, একই ধরনের পজিশনিং দিয়ে যদি করি, তাহলে ওটা ইন্টিগ্রেটেড ব্র্যান্ড কমিউনিকেশন। কিন্তু এখন যত দিন যাচ্ছে ব্যাপারটা পুরোটাই ডিজিটাল হয়ে যাচ্ছে, কারণ এটা ডিপেন্ড করে প্রোডাক্ট এন্ড সার্ভিসের ওপর, নো ডাউট। কিন্তু খবরের কাগজের প্রচার প্রসার অনেকটাই কমে গেছে, লোকের পড়ার অভ্যাসও কমে গেছে, আর কাগজের দাম আর একবার মাত্র অ্যাপিয়ার করে একদিনের জন্য, বিভিন্ন কারণে খবরের কাগজটা কমে গেছে। অন্যদিকে টেলিভিশনের খরচ, ইনকামও কমতে শুরু করেছে। মানে টেলিভিশনেও লোকে, ছোট ব্যবসা তো দেওয়াই যায় না, টিভিতেও নয়, খবরের কাগজেও নয়। ছোট ব্যবসাতে বড় হোর্ডিং করা সেটাও কঠিন আর কি। একটা স্কুল একটা বা দুটো হোর্ডিং করতে পারে, একটা এই টেকনো ইন্ডিয়ার মতো বিশ্ববিদ্যালয় 100টা হোর্ডিং করতে পারে, যেহেতু ওদের রেভিনিউটা বেশি, এবং বেশি এই জন্যও করে যাতে আরো বেশি রেভিনিউ বাড়ে। কিন্তু হোর্ডিংও দিনের দিন এক্সপেন্সিভ। সো যেটা এখনো মানুষের হাতে আছে সেটা হচ্ছে লিফলেট দেওয়া, পোস্টার করা, বা ডিজিটাল মিডিয়ামটা পুরোপুরি ইউজ করা। আজ বহু ছোট ব্যবসা শুধুমাত্র ডিজিটাল মিডিয়াম, সোশ্যাল মিডিয়া এটাকে ব্যবহার করে চলছে। এই ডিজিটাল আর সোশ্যালের মধ্যে একটা ফারাক আছে। ডিজিটাল মানে আপনি যখন গুগল মাই বিজনেস পেজ যখন তৈরি করছেন, মাই বিজনেস পেজ গুগলে তৈরি করছেন, আপনি যখন ওয়েবসাইট তৈরি করছেন, আপনি যখন অন্যের ওয়েবসাইটে গিয়ে কিছু অ্যাড দিচ্ছেন, প্রচার করছেন, তাহলে এগুলো হবে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং মেইনলি আপনার নিজের ওয়েবসাইট, নিজের পেজ, নিজের অ্যাড অন আদার্স ওয়েবসাইটস, সেটা নিউজের ওয়েবসাইট হোক কি যে কোনো, সেগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং। সোশ্যাল মিডিয়া হচ্ছে যখন আপনি নিজের ডিজিটাল অ্যাসেট তৈরি করছেন। এই যেমন একটু আগে বললাম যে জিনিয়াস একটা বাংলার উদ্যোগ বলে একটা পেজ, একটা ইউটিউব প্ল্যাটফর্ম তৈরি করছে। তো এটা হচ্ছে তার নিজের ডিজিটাল অ্যাসেট। এটা এক ধরনের সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে। সে সে ফেসবুকও ব্যবহার করছে, হোপফুলি ইউটিউবও ব্যবহার করছে, হয়তো সে টুইটারেও এটার অ্যানাউন্স করছে, লিঙ্কডইনেও হয়তো অ্যানাউন্স করছে। তো এগুলো হচ্ছে আপনার নিজস্ব ডিজিটাল, ইনস্টাগ্রামে হয়তো করছে। এগুলো আপনার নিজস্ব ডিজিটাল অ্যাসেট। আপনার পুরো ভিডিও 15 মিনিট হলেও আপনি 1 মিনিটের ক্লিপ, ইম্পর্টেন্ট ক্লিপ দিতে পারেন ফেসবুকে, 1 থেকে 2 মিনিটের ক্লিপ দিতে পারেন ইনস্টাগ্রামে, আর তারপর বলুন পুরো ভিডিওটা দেখার জন্য এখানে ক্লিক করুন। এই যে প্রসেস গুলো, এইগুলোকে আমরা ডিজিটাল সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলে থাকি। সোশ্যাল মিডিয়া ডিজিটালি একটা পার্ট, কিন্তু ডিজিটাল সোশ্যাল মিডিয়ার চেয়ে আরো বড়। কারণ তখন আপনি ওই সমস্ত প্ল্যাটফর্ম খোঁজেন যেখানে আপনার অডিয়েন্স আছে বলে আপনার মনে হয়, সেই অডিয়েন্সকে জানানোর জন্য আপনি অনলাইনে অ্যাড দেন। তো আজকাল আনন্দবাজার কাগজের অ্যাড হয়তো কমছে, কিন্তু আনন্দবাজার অনলাইনে আবার অ্যাড আছে, হচ্ছে শুরু অনেকটা এখন। আগামী দিনে মানে অতীতের তুলনায় এখন বেশ ভালোই এগোচ্ছে, আগামী দিনে আরো এগোবে। এইটা আমার প্রথমেই বলা। এরপরে যেটা একটা আমি দেখাতে চাই আপনাদের, যদি এটা সম্ভব হয়, দাঁড়ান দেখছি শেয়ার করে। তাহলে আচ্ছা, শেয়ারের জন্য আমাকে রিকোয়েস্ট পাঠালাম, হোস্ট যে আমাকে শেয়ার অথরিটি দাও, শেয়ারের রাইটসটা দাও, তাহলে আমি শেয়ার করতে পারবো। একটা পাওয়ার পয়েন্ট আমি শেয়ার করছি যেখানে, সো আপনি যে ফাউন্ডারের ব্র্যান্ডটা আমরা কি করে তৈরি করব। অনেক উদাহরণ, আইটি কোম্পানি, মিডিয়া কোম্পানি, সোশ্যাল স্টার্ট আপ, মানে সামাজিক স্টার্ট আপ, যেগুলো ছোট 10 জন মিলে একটা সোশ্যাল এন্টারপ্রেনারশিপ অর্গানাইজেশন তৈরি করা, বা দুজন একজন মিলেও হতে পারে,
সে গার্মেন্টের হোক কি ধরুন আপনার ওই মানে এগ্রিকালচারাল প্রোডাক্টস কে ভিত্তি করে হোক, জঙ্গলের মানে বি হাইভ এই মধুর প্রোডাক্ট হোক, অন্য ডেইরি প্রোডাক্টস হোক, এগুলো নিয়ে যখন করেন তখন আপনি কিভাবে করবেন? দ্য কোম্পানি মে বি আননোন, দ্য ফাউন্ডার ক্যানট বি। আপনি যদি নিজে শুরু করছেন, কোম্পানি পরিচিত হওয়ার আগে আপনার পরিচিতি হওয়ার প্রয়োজন আছে। সো পার্সোনাল ব্র্যান্ডিং এমন একটা অপারেটিং সিস্টেম যেটা ট্রাস্ট ডেফিসিটকে কমিয়ে দেয়। লোকে তো ডাউট করে কোনো জিনিস, যখন বলা হয় আরে এই কোম্পানির পেছনে উনি আছেন, তখন কনফিডেন্স বাড়ে। এই উনিটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ড, ফাউন্ডার ব্র্যান্ড, নট এ সাবস্টিটিউট ফর প্রোডাক্ট ডিসিপ্লিন। তার মানে প্রোডাক্টটা ক্যানট বি পুয়ার, প্রোডাক্ট কোয়ালিটিটা খারাপ হতে পারে না, কিন্তু ট্রাস্টটা বাড়িয়ে দেয় যখন আপনার ব্যক্তিগত ব্র্যান্ডটা স্ট্রং। যেমন ধরুন কোনো বিখ্যাত শিক্ষক কোচিং সেন্টার খুললো, তাহলে তার নামেই সেন্টারটা চলবে। আবার বিখ্যাত লোক কিন্তু প্রোডাক্টটা যদি খারাপ হয়, উইক হয়, তাহলে ট্রাস্ট ডিস্ট্রাকশন, র্যাপিড ট্রাস্ট ডিস্ট্রাকশন হয়। তার মানে যা কিছু ব্যক্তির ট্রাস্ট বা পরিচিতি আছে, বিশ্বাস আছে, রেপুটেশন আছে, ওটা নষ্ট হয়। আবার অন্য দিক দিয়ে আপনি দারুণ প্রোডাক্ট বানালেন কিন্তু কেউ আপনাকে চেনে না, তাহলে ক্লায়েন্ট পেতে, আপনার রিটেলার পেতে, আপনার যে ক্লায়েন্ট পে করবে তাকে পেতে অনেক কষ্ট হয়। জিরো ইনিশিয়াল মিটিংস, মানে আপনি ইনিশিয়ালি মিটিং করতে অনেক কষ্ট হবে, কিন্তু আপনার যদি ক্রেডিবিলিটি ফাউন্ডারের থাকে আর আপনার স্টার্ট আপেরও প্রোডাক্ট বা সার্ভিস কোয়ালিটি ভালো হয়, তার প্রমিসটা ভালো হয়, তাহলে মার্কেটে খুব তাড়াতাড়ি ট্রাস্ট পাওয়া যায়। দিস আর্লি মার্কেট ট্রাস্ট হওয়া সম্ভব, এটাই ওই জন্য উইনিং ইকুয়েশন। তার মানে ব্যক্তিগত ট্রাস্ট, ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি করা খারাপ প্রোডাক্ট হলেও চলে যাবে ব্যাপারটা তা নয়। পাবলিসিটি মানে রেপুটেশনাল ইনফ্রাস্ট্রাকচার, ভ্যানিটি মেট্রিক্স বলে, এখানে বলতে চাইছি বিশ্বাসযোগ্যতা আর অহংকার বা আমাকে অনেকে চেনে, এই ভ্যানিটি, এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে। তো পাবলিসিটি ইজ নট ফাউন্ডার ব্র্যান্ড। শুধু পাবলিসিটি করে হবে না। তো সেলিব্রিটি বিল্ডিং করলাম, কোন সেলিব্রিটি আমার প্রোডাক্ট নিয়ে বললো, ফলোয়ার অ্যাকুমুলেশন করলাম, হাজার হাজার লোক আমায় ফলো করছে, বা প্রতিদিন আমি নিজেকে প্রমোট করলাম, তাহলে এটাকে বলা হবে লুক এট মি, আমায় দেখো আমায় দেখো। দিস ইজ নট ট্রুলি ফাউন্ডার ব্র্যান্ডিং। একজন যে বিজনেসে ঢুকছে, সে যদি নয়েজি ব্র্যান্ডিং করে, সেলফ প্রমোশন করে, তাহলে ওটা ফাউন্ডার ব্র্যান্ড হয় না। কিন্তু ফাউন্ডার ব্র্যান্ড কখন হয়? যখন ফাউন্ডার ব্র্যান্ড একটা রিকগনিশন বা রেপুটেশন পায় স্পেসিফিক ক্যাপাবিলিটি, প্রবলেম বা পয়েন্ট অফ ভিউ থেকে। আজকে ধরেন কুণাল সরকার, বিখ্যাত ডাক্তার, আপনার সবাই নাম জানেন হয়তো, মেডিকা, বিভিন্ন জায়গায় কাজ করেন, মেডিকাতে মেনলি। উনি যদি একটা হাসপাতাল নিজের তৈরি করেন, তো চান্স আছে হাসপাতালটা সফল হওয়ার, যেহেতু ওনার ক্যাপাবিলিটি আছে। ডক্টর ওয়েল নোন, ভেরি ওয়েল নোন। এরকম বহু বহু শিক্ষক, তারা নিজেদের স্কুল বা কলেজ করেছে বা তাদের কোচিং সেন্টার করেছে, সেটা তার ওই স্পেসিফিক ক্যাপাবিলিটি, প্রবলেম সলভিং, পয়েন্ট অফ ভিউ, এই জায়গা থেকে সে ফাউন্ডার ব্র্যান্ড তৈরি করতে পেরেছে। সো ফাউন্ডার ব্র্যান্ড সে যে বলে দিস ইজ হোয়াট আই আন্ডারস্ট্যান্ড, টেস্ট অ্যান্ড ক্যান প্রুভ, এটা আমি বুঝি, এটা আমি প্রমাণ করতে পারি। তো আমার ক্যাপাসিটি, এক্সপার্টিজ, ভ্যালিউজ আর প্রুফ, ফোকাসটা তার উপর থাকবে, আমার উপর নয় শুধু। ফাউন্ডার ব্র্যান্ড ডাজ নট মিন অনলি ফোকাসিং অন দ্য ইন্ডিভিজুয়াল, but on the expertise, values and evidence of the individual. এইটা একটু বুঝতে হবে। মেয়ার পাবলিসিটি ইজ নট ফাউন্ডার ব্র্যান্ডিং। তো আপনার কোর ক্যারেক্টার স্ট্যাটিস্টিক্স কি কি? যখন আপনি যা পাবলিকলি ক্লেম করবেন, তার সাথে আপনার ব্র্যান্ড সম্পর্কে, আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে, তার সাথে স্টেক হোল্ডার এক্সপিরিয়েন্স যখন ম্যাচ করে যায়, সেই জন্য আপনি যদি একটা কাপড়ের ব্র্যান্ড তৈরি করেন, কাপড়ের ছবি ডিজাইন যেমন দেবেন, যারা আগে কিনেছে তাদের অভিজ্ঞতা, তাদের এক্সপিরিয়েন্সটা কেউ টেস্টিমোনিয়াল ভিডিও দেবেন।
আর আপনি যখন নতুন প্রোডাক্ট ইন্ট্রোডিউস করছেন, সেই প্রোডাক্টটাকে যদি খুলে নিজে পড়ে বা কাউকে পড়িয়ে ওটা বুঝিয়ে দেন, প্রত্যেকটা প্রোডাক্টের যে কোয়ালিটি ফ্যাক্টরস আছে, তার ইয়ার্ন, তার টেকসই নেচার, সাস্টেনেবিলিটি নেচার, সব যদি বুঝিয়ে দেন, তখন লোকের মনে এরকম আসে ইনি নিজের প্রোডাক্টকে খুব ভালো জানেন, এনার ফ্যাশন আর টেক্সটাইল সম্পর্কে নলেজ খুব ভালো, আর যেটা দিচ্ছেন সেটা কনফিডেন্সের সাথে বলছেন, দরকার হলে সেটা কেউ ক্রস চেক করতে পারে। তারপর যদি বলেন যে ওটা কেউ কিনলো আর তার টেস্টিমোনিয়াল দিলেন 15 দিন পর, সেটা আরো স্ট্রং, ডিউরেবল হয়ে যায়। সো ডিউরেবিলিটি বিগিনস when পাবলিক ক্লেমস, আপনি যা ক্লেম করলেন, অ্যান্ড লিভড স্টেক হোল্ডার এক্সপিরিয়েন্স, যে কিনলো তার অভিজ্ঞতা, দুটো যখন ম্যাচ করে। তো এর মধ্যে আমরা কোর ক্যারেক্টার, আপনার ব্যক্তিগত ব্র্যান্ডের কোর ক্যারেক্টার কি কি আসবে? আইডেন্টিটি, আপনি কে। তো আপনি যখন আপনার সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম গুলো বানাবেন, কেয়ারফুল থাকতে হবে। ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া একরকম, ব্র্যান্ডের সোশ্যাল মিডিয়া কিন্তু আরেক রকম। আমার ব্যক্তিগত সোশ্যাল মিডিয়াতে আমি আমার ঘোরা, খাওয়া দাওয়া, বন্ধু বান্ধবদের সাথে দেখা হওয়া, কোনো সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বিষয় নিয়ে আমার বক্তব্য সবকিছু রাখতে পারি। কিন্তু যখন আমি প্রোডাক্টের ব্র্যান্ড তৈরি করছি, প্রোডাক্টের ব্র্যান্ড ফোকাস করবে শুধুমাত্র প্রোডাক্টের ওপর। সেখানে যদি আমি ব্যক্তিগত ব্র্যান্ডিং আমার ইম্পর্টেন্ট হয়, তাহলে আমায় অনেক কেয়ারফুল হতে হবে। সো আইডেন্টিটি, হু আর ইউ। এক্সপার্টিস, আমি কি বুঝি, আমি কে। আইডেন্টিটি, আমি কে। এক্সপার্টিস, আমি কি জানি বা বুঝি, কোন জিনিসটা আমি ভালো জানি বা বুঝি। পারপাস, কি প্রবলেম সলভ করতে চাই। যেমন কোনো কাপড়ের বিজনেসের বললেন যে আমি সলভ করতে চাইছি ওয়েস্টার্ন ড্রেসের ওপর ইস্টার্ন মোটিভ, মানে জামা, শার্ট, ওয়েস্টার্ন ড্রেস, কিন্তু তার উপর যে মোটিভটা, মানে যে ডিজাইনটা জামার উপর, সেটা একটা ইস্টার্ন দুনিয়ার গাছপালা হতে পারে, ওম হতে পারে, বা অন্য কোনো সিম্বল, ওই সিকিজমের সিম্বল হতে পারে, বা ধার্মিক নয়, সামাজিক কোনো সিম্বল হতে পারে। সো আমি, পারপাসটা হচ্ছে আমি ফিউশন করছি, ওয়েস্টার্ন আর ইস্টার্নের ফিউশন করছি, এটা হতে পারে। পারপাস হতে পারে আমি শুধুমাত্র সাস্টেনেবল গার্মেন্ট তৈরি করছি, এটা পারপাস হতে পারে। খাওয়া দাওয়ার যে ব্র্যান্ড বানাচ্ছে, ধরুন মিলেটের বিস্কুট, মিলেটের কিছু, তা আপনার পারপাস হতে পারে যে মিলেট হেলদি, মিলেটে ডায়াবেটিস প্রায় হয় নার মতন, মানে ময়দা, গম, চালে ডায়াবেটিসের চান্সেস অনেক বেশি থাকে, সেটা আপনি পারপাস। আমি নন ডায়াবেটিক মেইন স্ট্রিম খাবার তৈরি করছি, স্টেপল ডায়েট তৈরি করছি, তাহলে ওটা আপনার পারপাস। তো পারপাস খুঁজতে হবে। আমরা আজকের আলোচনার শেষে সবাই কে কি করছে, কে কি পারপাস বলতে পারেন, এগুলো জিজ্ঞেস করব, সেটা ভাবুন। এই পয়েন্টগুলো নিজের ক্ষেত্রে অ্যাপ্লাই কি করে করবেন মনে মনে ভাবুন। একটা কাগজ যদি থাকে, কাগজ কলম সাথে রাখুন, শুনতে শুনতে যা মনে হয় লিখুন, যাতে আমরা শেষে আবার আলোচনা করতে পারি। সো আইডেন্টিটি, হু আর ইউ, আপনি কে অ্যাজ এ ব্র্যান্ড, অ্যাজ আপনার প্রোডাক্ট এন্ড সার্ভিস কি। এক্সপার্টিস, আপনি কি ভালো জানেন। পারপাস, এই প্রবলেমটা কি, কিসের প্রবলেম, কি সলভ করছেন আপনি প্রবলেমের মধ্যে। এভিডেন্স, আপনি যেটা দিচ্ছেন ওটা কি প্রবলেম সলভ করছে, প্রমাণ কি। সে বৈজ্ঞানিক স্টাডি হতে পারে, কোনো বহু লোকের মতামত বা টেস্টিমোনিয়াল হতে পারে। তো প্রমাণ কি আপনি যেটা দিচ্ছেন। বিহেভিয়ার, আপনি যা বলছেন, যা এক্সপ্রেস করছেন, পাবলিসিটি করছেন, তার সাথে আপনার প্রোডাক্টের নেচার, ক্যারেক্টার, আপনার মার্কেটিং এর ধরন ধারণ সব কি ম্যাচ করছে। ডু অ্যাকশনস ম্যাচ দ্য ওয়ার্ডস। আর পয়েন্ট অফ ভিউ, একটা স্ট্রং, লং টার্মে আপনি কি বিশ্বাস করেন, এটা আর একটা বড় পয়েন্ট। সো এই কোর ক্যারেক্টারিস্টিক ফ্যাক্টর গুলো আপনার যেন ফাইনাল, মানে ঠিক থাকে সোশ্যাল মিডিয়াতে ঢোকার আগে। আমি এখানে আরেকটা পয়েন্টও বলতে চাই নেক্সটটা যাওয়ার আগে। সোশ্যাল মিডিয়াতে যাওয়ার আগে আপনি কয়েকটা জিনিস জানবেন। যদি আপনার প্রোডাক্ট যুবক যুবতীদের, এখন যেটা খুব চলছে, জেন আলফা, জেন জি। জেন আলফা মানে হচ্ছে 18-র নিচে বয়স যাদের, আর 18 থেকে 31-32 অব্দি, মোটামুটি 31 অব্দি,
এটা হবে 16-17 থেকেও কেউ বলে, যাই হোক ওগুলো কোনো ধরা বাঁধার নিয়ম নেই, 17 থেকেও বলা যায়, আর 30-31 অব্দি। এই যে 15 বছর, এই 15 বছরকে বলা হয় জেন জি। আর 31-32-এর উপরে হয়ে গেলে মিলেনিয়াল জেনারেশন, জেন মিলেনিয়াল। এবং তাদের বয়স যদি 45-এর উপর হয়ে যায় তখন তাদের বলা হয় জেন এক্স। আর 60-এর উপর হয়ে গেলে তাদেরকে বলা হয় বেবি বুমার। এর ঐতিহাসিক কনটেক্সট আছে। আপনার টার্গেট অডিয়েন্স যদি জেন আলফা হয় 16-র নিচে, এবং জেন জি হয় 16 থেকে 30-এর মধ্যে, 31-এর মধ্যে, 16-17 যাই, মানে বেসিক্যালি 5 থেকে 30-এর মধ্যে, তাহলে আপনি বেশি টার্গেট করবেন ইনস্টাগ্রামকে, সোশ্যাল মিডিয়া। ইনস্টাগ্রাম আপনার ফার্স্ট চয়েস হবে। তারপরে ধরেন আপনার কিছু জেন জি, বাট মেনলি জেন মিলেনিয়াল বা জেন এক্স, মানে 32-এর উপর থেকে 45, 50, 55 অব্দি যাদের, তাদেরকে টার্গেট করছেন, তখন আপনার ফেসবুক হবে মেন প্ল্যাটফর্ম হবে ফেসবুক। এখন একটা অপশন দিয়ে দিয়েছে, যেহেতু ফেসবুক ইনস্টাগ্রামকে টেক ওভার করে নিয়েছে, তাই মানে মেটা, দুটো মিলে মেটা কোম্পানি হয়ে গেছে, তো ফেসবুক আর ইনস্টাগ্রামকে কানেক্ট করে দেওয়া যায়। যেটা আপনি এখানে বলছেন, অন্তত স্টোরিতে যেটা বলছেন, দুদিকেই যেতে পারে। সো আর যদি আপনার তর্ক বিতর্ক, আর্গুমেন্ট, এডুকেশনাল এইসব বিষয় থাকে, তাহলে আপনার টুইটার একটা ভালো প্ল্যাটফর্ম। তো টুইটারকে ব্যবহার, এখন এক্স বলা হয় টুইটারকে, এক্স একটা আপনার ভালো প্ল্যাটফর্ম। আর আপনার যদি প্রফেশনাল বিজনেস হয়, মানে সার্ভিসেস যেগুলো, যেমন আইটি রিলেটেড সার্ভিস, ইআরপি, যে কোনো এআই রিলেটেড সার্ভিসেস, এগুলো যদি হয়, তাহলে আপনার জন্য লিঙ্কডইন খুব ভালো। এটা একটা প্রথমে আরো একটা জানার দরকার, যে বিভিন্ন প্ল্যাটফর্মের বিভিন্ন পারপাস। একই ছবি, একই ম্যাটার, একই ভাবে সব জায়গায় ব্যবহার করা বোকামি। মানে ব্যবহার করতেই পারে, অনেকে করেও, কিন্তু ওটা করলে আপনার ডিজায়ার্ড ইম্প্যাক্ট হবে না। এরপরে আমরা এগোই। আপনার একটা আইডেন্টিটি, 30 সেকেন্ডে আপনি কিভাবে নিজের আইডেন্টিটি, যেমন একটা কথা আপনি শুনেছেন হয়তো, এলিভেটর পিচ। আপনি আর আপনার ক্লায়েন্টের এমডি, মানে ক্লায়েন্ট কোম্পানির এমডি একসাথে পিচে, একসাথে লিফটে ঢুকলেন, লিফটটা 10 তলায় যাবে, এই 10 তলায় যেতে যেতে যা যতটুকু কথা বলতে পারবেন, 30 সেকেন্ড, 40 সেকেন্ড হবে কি 1 মিনিট হবে, সেটাকে কি বলবেন প্রত্যেকটা শব্দ মেজার্ড হবে। সেটাকে বলা হয় এলিভেটর পিচ। সেই এলিভেটর পিচটা সবসময় এলিভেটরেই হবে তা নয়, একটা মিটিং এ হতে পারে যেখানে অনেক লোক আছে, বা আপনার ক্লায়েন্টের বা যার সাথে কথা বলছেন তার সাথে সময় খুব কম, 1 বা 2 মিনিটে বলতে হবে, সেটাও এক ধরনের এলিভেটর পিচ। তো কমপ্লেক্স ব্যাপারকে ছোট্টর মধ্যে কি করে আনা যায়, যেমন আপনি বললেন আমার নাম এই, আমি ফাউন্ডার অফ XYZ টেকনোলজি, একটা টেকনোলজি টেক কোম্পানি, ইব্লুসফট টেকনোলজি, যে কোনো একটা টেক কোম্পানি। এটা বললেন, কেউ মনে রাখবে না। আপনি যদি বলেন আমি, আমার নাম এই, আমি এক টেক কোম্পানি চালাই যার মেন ফোকাস হচ্ছে এমএসএমই সেক্টরকে সাইবার সিকিউরিটি দেওয়া, মিডিয়াম স্মল, মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস, এমএসএমই সেক্টরকে সাইবার সিকিউরিটি দেওয়া আমার মেন কাজ, লোক এটা মনে রাখবে। কোম্পানির নাম ভুলে যাবে, হয়তো আপনার নামও ফট করে না মনে রাখতে পারে, মনে রাখবে ওই একটা লোকের সাথে দেখা হয়েছিল সেদিন, যে সাইবার সিকিউরিটি দেয়, প্রোভাইড করে সাইবার সিকিউরিটি সার্ভিসেস ফর এমএসএমই। তো এইভাবে শুধু কোম্পানির নাম আর নিজের নাম বলবেন না, সেটা বলতেই পারেন, আমি উজ্জ্বল চৌধুরী, আমি XYZ টেকনোলজির ফাউন্ডার, এবং আমরা সাইবার সিকিউরিটি সলিউশনস দেই মিডিয়াম, মাইক্রো মিডিয়াম স্মল, মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেসকে, এইভাবে বলতে পারি। তার মানে নাম, আমার কোম্পানি আর আমার পারপাস, এইটা বলা খুব জরুরি, এটাই প্রথমে বলা উচিত। সো ওয়ান সেন্টেন্স প্রফেশনাল আইডেন্টিটি, এটা এটা হচ্ছে ওয়ান সেন্টেন্স প্রফেশনাল আইডেন্টিটি। মানে যেমন ধরুন, এখানে জিনিয়াস আছে, জিনিয়াস ইউথ এড ফাউন্ডেশনের সাথে কাজ করে, ও যদি বলে আমি প্রজেক্ট ম্যানেজার ফর
বেঙ্গল ইউথ এড ফাউন্ডেশনের, প্রথমবার বলছে, লোকে মনে মনে রাখতে পারবে না। তার থেকে যদি ও বলে আমি জিনিয়াস আহমেদ, আমি শেখ জিনিয়াস আহমেদ শেখ, West Bengal State Coordinator for Youth Aid Foundation. We are in the domain of training and empowering grassroots entrepreneur. আমরা একেবারে নিচু স্তরের মাইক্রো অ্যান্ড স্মল লেভেলের এন্টারপ্রেনিয়রদের ট্রেনিং করে এম্পাওয়ার করি। এইটার মানে লোকে মনে বুঝবে, এটা মনে রাখবে। সো ওয়ান সেন্টেন্স প্রফেশনাল আইডেন্টিটি, দ্য প্রবলেম স্পেস, আপনাকে কোন কিসের সাথে মানুষ যুক্ত করবে। তারপরে যদি জিনিয়াস বলে আমি বাংলার উদ্যোগ নামে ফেসবুকে এবং ইউটিউবে একটা চ্যানেল চালাই, তাহলে লোকে বুঝবে যে কার সাথে আপনাকে আইডেন্টিফাই করা যায়। রিজন টু ট্রাস্ট। তারপর যদি বলে, আমি উদাহরণ হিসেবে কেস স্টাডি হিসেবে জিনিয়াসটা নিয়ে বলছি, তারপরে যদি বলে আমরা আজ অব্দি 20,000 গ্রাসরুট এন্টারপ্রেনিয়র ট্রেনিং করেছি, যার মধ্যে 11,000 ব্যবসা শুরু করেছে, আর আমার বাংলার উদ্যোগ এখন অব্দি 2 লক্ষ লোক দেখেছেন, 2 লক্ষ, আমার আমার সাবস্ক্রাইবার 30,000, আর এখন অব্দি ভিউজ 2 লক্ষ হয়েছে। এইটা হলো রিজন টু ট্রাস্ট। ও আচ্ছা, তার মানে আপনি অলরেডি পরিচিত। ডিস্টিংটিভ পয়েন্ট অফ ভিউ। তারপরে যদি আপনি বলে যে এখন ভারতের অর্থনীতিতে প্রায় 80% ব্যবসা মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ থেকে আসছে, সেই জন্য ইউথ এড ফাউন্ডেশন এবং বাংলার উদ্যোগ এই দিকে ফোকাস করছে, এবং একটা একটা বাংলার ক্ষেত্রে অন্তত বা ভারতের ক্ষেত্রে একটা ইম্প্যাক্ট করছে। তো ডিস্টিংটিভ পয়েন্ট অফ ভিউ। কানেক্টিং এভিডেন্স, এভিডেন্সটা ওই নাম্বারগুলো। তো এই যে 5টা জিনিস বলা হলো, এই 5টা পয়েন্টকে 5টা লাইনে, একটার বেশি সেন্টেন্স নয়, প্রত্যেকটা একটা সেন্টেন্স যদি আপনি বানাতে পারেন, ওটাই হবে আপনার ব্র্যান্ড পজিশনিং। ওটাকেই আপনাকে প্রতিবার বিভিন্ন ভাবে উদাহরণ দিয়ে দিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নিয়ে যেতে হবে। যেমন আমি আবার উদাহরণ দিয়ে বলছি, ধরুন এবার আমি একটা উদাহরণ নিলাম একটা কোচিং সেন্টারের, ভালো পপুলার কোচিং সেন্টার, যে বাচ্চাদের টেকনোলজি, বিজ্ঞান, এআই এগুলো শেখায় 9 থেকে 12-এ, এবং ইঞ্জিনিয়ার, মেডিকেল এক্সামিনের জন্য তৈরি করে, ধরুন এরকম ভালো চলছে। তার যদি এগুলোকে আমরা করি, ঠিক এইভাবে আপনারা যারা উপস্থিত তারা নিজেদের জন্য করবেন 5টা পয়েন্ট। ফার্স্ট সেন্টেন্স বলবে আমার নাম, ধরুন আমার নাম জ্যোৎস্না দাস, আমি XYZ কোচিং সেন্টার চালাই, শুরু করেছি, এবং এর মাধ্যমে আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার পরীক্ষাতে সফল করানো, প্লাস বিজ্ঞান এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নলেজ ক্লাস 9 থেকে কি করে তৈরি করা যায় সেটা আমরা করি। প্রবলেম স্পেস, আজকে বিজ্ঞানের নলেজের ক্ষেত্রে একটা বিরাট অভাব আছে, এবং সাধারণ বাড়ির ছেলে মেয়েরা অল্প খরচে ট্রেন্ড হয়ে, লিমিটেড খরচে, সীমিত খরচে ট্রেন্ড হয়ে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং এর চান্স পাওয়ার জায়গায় অনেক অভাব আছে, সেটা আমরা পূরণ করি। রিজন টু ট্রাস্ট, আমি নিজে পিএইচডি করেছি কেমিস্ট্রিতে, এবং আমি আইআইটি থেকে ইঞ্জিনিয়ার হয়েছি, বা ধরুন বলুন আমি আইআইটি থেকে ইঞ্জিনিয়ার হয়ে এমটেক করেছি, এটা হবে রিজন টু ট্রাস্ট। রিজন টু ট্রাস্ট। ডিস্টিংটিভ পয়েন্ট অফ ভিউ, অনেকগুলো অপশন আছে বাজারে, সেগুলো অনেক দামি, আমরা কম দামের মধ্যে এটা করছি। কানেক্টিং এভিডেন্স, গত 3 বছরে আমরা এখন অব্দি 1000 ছেলে মেয়েকে ট্রেন করেছি, যার মধ্যে 30 জন ডাক্তারিতে এবং 45 জন ইঞ্জিনিয়ারিং এ চান্স পেয়েছে। এই যে বলতে পারেন, এখন এই ফিগার গুলো অনেক বড় মনে হতে পারে, একজন যে শুরু করছে তার জন্য কম হবে, কিন্তু আপনি আপনার ব্যবসার এগুলো যদি বলতে পারেন, তাহলে আপনি ক্লিয়ারলি একটা ব্র্যান্ড পজিশনিং করছেন। এইগুলোকে আবার সোশ্যাল মিডিয়া নিয়ে যেতে হবে। ওয়ান সেন্টেন্স প্রফেশনাল আইডেন্টিটি কিভাবে সোশ্যাল মিডিয়ায় রাখবেন, যেটা সোশ্যাল মিডিয়ার যেই আপনার অ্যাকাউন্টটা ওপেন হবে, ওয়ান সেন্টেন্স প্রফেশনাল আইডেন্টিটি সব থেকে উপরে থাকবে। প্রবলেম স্পেস, আপনার যে সেক্টরে কাজ করছেন সেই সেক্টর নিয়ে লেখা ছবি থাকতে হবে। এই 5টাকে নিয়েই প্রতিদিন একটা বা দুটো সোশ্যাল মিডিয়াতে পয়েন্ট যাবে। ওই কানেক্টিং এভিডেন্সে আপনার যারা ক্রেতা,
কাস্টমার তাদের টেস্টিমোনিয়াল যাবে, ছবি যাবে, ভিডিও যাবে, এইগুলো আপনার মাথায় রাখতে হবে। চুজ ইউর সেক্টর লজিক। আমি আইটি একটু তাড়াতাড়ি বলি এই জায়গাটা। আইটি অ্যান্ড এআই এরা হচ্ছে আর্কিটেক্ট, কোনো ব্যবসার আর্কিটেক্ট আজকাল ডিজিটাল। তো ওখানে আপনাকে কোড নয়, কম্পিটেন্স, আমরা কি করতে পারি আপনার জন্য এটা বলবেন। আমি এই টেকনোলজি জানি, আমি পাইথন জানি, আমি সি সি প্লাস জানি, দরকার নেই। এটা মানুষ এটা বোঝে না। মানুষ বোঝে আপনি ওর ব্যবসায় কি করতে পারবেন। কম্পিটেন্স বিফোর কোড। কি অ্যাকশনস, ট্রান্সলেট টেকনিক্যাল কমপ্লেক্সিটি ইন বিজনেস কনফিডেন্স। মানে এই টেকনিক্যাল বিষয়গুলো থেকে আপনার বিজনেসে কি লাভ হতে পারে সেটা। লিড উইথ সিকিউরিটি, যে লোকে আপনার সিকিউর থাকবে, ইনফরমেশন কমপ্লায়েন্স থাকবে, আর 5 টাকা লাগালে আপনি 25 টাকার বেনিফিট রিটার্ন অন ইনভেস্টমেন্ট পাবেন। টিচ দ্য বায়ার বিফোর আস্কিং দেম টু বাই। আগে যেই টেকনোলজি আপনি আনছেন, ধরেন ব্লকচেন, ধরেন সাইবার সিকিউরিটি, ধরেন এআই অ্যাপ্লিকেশন, সেটাকে আগে একটু বোঝাতে হবে বায়ারকে। কিন্তু আপনি দুটো লাইন বলে এবার কিনুন না, ওই টেকনোলজিটা কি হয়, কোন ইমার্জিং টেকের কোন কনটেক্সটে ওটা আসে, আর ব্যবসার ক্ষেত্রে কি বেনিফিটস হচ্ছে, সব বলার পর ওনার ব্যবসাতে উনি কিনতে পারেন, এটা বলা। তারপর যদি বলেন যে আমার কাছে 50টা গুরুত্বপূর্ণ চিফ ইনফরমেশন অফিসার, তো এরকম আইটির মানে ইনফরমেশন টেকনোলজি আর কি, তো এরকম ধরনের এক্সপার্টরা কি বলেছে, বা অন্যান্য, মানে আমাকে 50,000 লোক চেনেছে, 50টা আমার রেলেভেন্ট আইটি অফিসার কি বলেছে ওটা বেশি ইম্পর্টেন্ট, যেহেতু এটা আইটির বিজনেস। এবার মিডিয়া বা ডিজাইনের ক্ষেত্রে কালচারাল গাইড, টেস্ট অ্যান্ড কালচারাল বিলঙ্গিং, এটা বাংলার ক্ষেত্রে এটা দারুণ, গ্রামীণ সংস্কৃতির ক্ষেত্রে দারুণ। এটা রাঢ় বাংলার যত মানে অরিজিনাল কি বলে কালচারাল আসপেক্ট, এই ধরনের টেস্ট অ্যান্ড কালচারাল বিলঙ্গিং এটা আনতে হবে। আর মিডিয়ার ডিজাইনে সিগন্যাল ক্রিয়েটিভ পয়েন্ট অফ ভিউ, কালার যেটা ইউজ হয়েছে কালারের মানেটা কি, এটা যদি বোঝান লোকে দারুণ ইমপ্রেস হয়। তো মেক ক্রিয়েটার্স ফিল রেসপেক্টেড অ্যান্ড অডিয়েন্সের সিন, অডিয়েন্সের এনগেজমেন্ট থাকতে হবে আপনার ব্র্যান্ডে। আর কি অ্যাসেট কি, এই যে আপনি তৈরি করলেন কোনো একটা সিরিয়াল বা কোনো একটা ডিজাইন, কোনো একটা আর্কিটেকচারাল স্ট্রাকচার, তার পেছনের গল্পটা কি, গল্প ইজ ইম্পর্টেন্ট। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মাই টেস্ট। ধরুন এমন আর্কিটেকচারাল ডিজাইন করলেন যেটা অনেক টেকসই সাস্টেনেবল টেকনোলজি ব্যবহার করেছে, তাহলে আপনি গ্রিন অ্যান্ড সাস্টেনেবিলিটির ভিত্তিতে ওটা বোঝাতে পারেন। তো একটা গল্প আর একটা টেস্ট, হাই টেস্ট থাকতে হবে। সোশ্যাল বিজনেস যেটা সামাজিক পরিবর্তন করে, সেখানে পারপাসটা বড় কথা। আমরা এটা করছি কারণ আমরা পলিউশন কমাতে চাই, আমরা এটা করছি এর মধ্যে দিয়ে ম্যানগ্রোভ গ্রো করে আমরা কার্বন ক্রেডিটস বাড়াতে চাই। তো আপনাকে পারপাসটা আনতে হবে, আর কমিউনিটিকে আগে রাখতে হবে। কমিউনিটি, কমিউনিটির কনসেন্ট, এটাকে আগে রাখতে হবে। আউটপুট আর আউটকাম দুটো শব্দের মানে জানা উচিত। আউটপুট লোকে সবসময়, যেমন মিডিয়াতে একটা সিনেমা দেখলেন ভালো লাগলো, ওটা আউটপুট, হয়তো মনেও থাকবে না। কিন্তু সোশ্যাল বিজনেসে ইম্প্যাক্টে আপনাকে আউটকামটার উপর জোর দিতে হবে লং টার্ম। আর স্ট্রাকচারাল আন্ডারস্ট্যান্ডিং, ইকোনমিক্স, ভেরিফাইড প্রুফ, মানে এটা থেকে কি সোশ্যাল বিজনেসের কি ইনকাম হলো, ভেরিফাইড কি, কত লোকের জীবন পাল্টালো, এই পয়েন্টস গুলো এখানে ইম্পর্টেন্ট। তো আপনার প্রতিটা সেক্টর, এখানে আমি 3টে সেক্টর নিয়েছি। এই ধরুন আপনার ফ্যাশন যদি থাকে, খাওয়া, এগ্রিকালচারাল যদি থাকে, এগুলো সব সোশ্যাল বিজনেস, ওয়েস্ট ম্যানেজমেন্ট সোশ্যাল বিজনেস আসবে। আমি আর এখন এটাকে আর এগিয়ে না এগিয়ে আমি কয়েকটা অন্য, ইয়েস, আমরা একটুখানি এতক্ষণ অব্দি আমরা যেটা শিখলাম তার উপর আমরা কতটা বুঝেছি, কি অ্যাপ্লাই করতে পারি, সেটা আমি প্রি ইনকিউবেশন মানে ব্যবসা শুরু হওয়ার আগে আমি এটাকে এক্সপ্লেন করব। কিন্তু তার আগে আমি জানতে চাই যে আমরা এখন অব্দি কোথায় পৌঁছলাম, কি শিখলাম, সেটা লেট মি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ফ্রম ইউ অল। এখানে দাঁড়ান, আমি এটাকে আগে বন্ধ করি। So let us have this discussion first. How have we
আন্ডারস্টুড সোফার, এখানে তো নামে আমি দেখতে পাচ্ছি না, সবকটাই আপনার মোবাইলের নাম্বার লেখা, নামে দেখতে পাচ্ছি না। তো 13 জন আছেন দেখছি, কিন্তু নামে দেখতে পাচ্ছি না। যদি আমি তাহলে আমি কি করে বলবো, যে ধরুন ওয়াইএফ কলকাতা ওয়েস্ট বেঙ্গল, অরিন্দম পাল। অরিন্দম পাল একজন আছেন, তার ওনার একটা গাছের সুন্দর একটা ছবিও আছে। অরিন্দম বাবু বলুন, আপনি এখন অব্দি যা শুনলেন তাতে কি কি এটার কি ইম্প্যাক্ট হতে পারে আপনার জীবনে? আমার বাকি প্রেজেন্টেশন পরে করব, কি ইম্প্যাক্ট হতে পারে একটু বোঝান অরিন্দম বাবু। মার্কেটিং আর সেলস এই দুটো ভিন্ন বিষয়। মার্কেটিং হচ্ছে যখন আপনি একটা বিষয়কে বহু লোকের কাছে নিয়ে যাচ্ছেন, প্রচার প্রসারের মধ্য দিয়ে বহু লোকের কাছে নিয়ে যাচ্ছেন, সেটা হচ্ছে মার্কেটিং। আর সেলস আপনার আলোচনার ভিত্তিতে সবাই কিনতে শুরু করলো, টাকা দিয়ে কিনতে শুরু করলো, ওটা হচ্ছে সেলস। সো মার্কেটিং এফোর্ট আগে হতে হয়, সেলস পরে হয়। ব্র্যান্ড বানানো, সোশ্যাল মিডিয়া ব্যবহার করা, এটা মার্কেটিং এর পার্ট, সেলস কম, বেশিটা মার্কেটিং। তারপরেও বলছি ডিজিটাল সেলস হতে পারে। আমরা আজকাল অনেক কিছুই ডিজিটালি অর্ডার দেই, আগে পেমেন্ট করি। আমি তো খুব একটা আগে পেমেন্ট করি না, মালটা দরজায় এসে গেলে তখন পেমেন্ট করি, ক্যাশ অন ডেলিভারি বলে, সিওডি, সিওডি করি। সো এটা হচ্ছে সেলস। আর মার্কেটিং হচ্ছে লোকের মনে একটা প্রভাব কাটা। ধরুন আপনি যে বিষয়গুলো বললেন, আপনাদের মধু বা বিভিন্ন ধরনের হাই কোয়ালিটি পৌষ্টিক চাল বা অন্যান্য বিষয় যেগুলো আপনারা তৈরি করেন, এগুলোর প্রোডাক্ট। তো এই প্রোডাক্ট দুরকম ভাবে দেওয়া যায়। আইদার আপনি প্রোডাক্ট ভিত্তিক প্রচার করলেন, মধু নিয়ে একটা বা অন্য কিছু নিয়ে, যারা ব্যবহার করেছেন আগে এমন লোকের ছোট্ট ভিডিও, আজকাল সবাই মোবাইলে ইজিলি ভিডিও তুলে পাঠাতে পারে, ভিডিও আপনাকে পাঠালো, সেটা ব্যবহার করলেন। তো এটা একটা, যদি ডাইরেক্ট টু কাস্টমার আপনি করতে পারেন। আরেকটা হচ্ছে আপনারা রিটেলার খুঁজবেন, রিটেলারদের সাথে রিলেশন তৈরি করবেন। কিন্তু রিটেলারও আপনার মালটা তখনই ভালো করে বিক্রি করতে পারবে যখন পাবলিকলি আপনার মাল, আপনাদের ব্র্যান্ডটা পরিচিত হবে। যেমন হিমালয়ান কনসেপ্টস বলে, শরীর মানে ওষুধের কেমিক্যাল সবকটা নয়, বেশিরভাগই হার্বাল, হার্বাল ওষুধেই হিমালয়া প্রোডাক্টস বলে একটা তৈরি করেছে। এখন এটা ইন্ডিপেন্ডেন্টলি সোশ্যাল মিডিয়া হোর্ডিং ব্যবহার করে, টেলিভিশন অ্যাডও করে ওরা, হিমালয়ার ব্র্যান্ডটা তৈরি করেছে। এবার দোকানে গিয়ে লোকে নিজেরাই বলে হিমালয়ার আছে, এটা আছে, ওটা আছে, স্কিন কেয়ার, এই হেয়ার কেয়ার, হোয়াট এভার জিজ্ঞেস করে। তো ওরকম আপনাকে ইনস্টাগ্রাম আর ফেসবুক মেনলি, এগুলো যে প্রোডাক্ট গুলোর মধ্যে আপনারা আছেন, সেটা নিয়ে সাস্টেনেবিলিটি রিলেটেড লেখা লিখতে পারেন লিঙ্কডইনে। সেল হবে না, খালি একটু ব্র্যান্ড হবে, প্রচার হবে, লোক পরিচিত হবে নামটা। কিন্তু জিনিসটা ডাইরেক্ট প্রোডাক্টটা যদি চিনতে হয়, প্রোডাক্টের ছবি সহ, তাহলে ওটা ইনস্টাগ্রাম আর ফেসবুকেই করতে হবে। দ্বিতীয়ত, যারা আগে কিনেছে তাদের সাথে একটা রিলেশনশিপ মেনটেন করা। যারা কেনে তারা প্রথম একবার একটা ভিডিও যদি দেয়, ভিডিও না দিতে পারলে লিখিত একটা দিক, হোয়াটসঅ্যাপে ওকে করে নিজের ছবি দিয়ে আপনি ওই লেখকের আপনার কাস্টমারের ছবি দিয়ে বা কাস্টমারের ভিডিও দিয়ে ওটা দিলেন। তারপরে আপনি তাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকিয়ে দিলেন, নতুন যখনই প্রোডাক্ট হচ্ছে তাদেরকে জানানো। এটা একটা লং টার্ম, লং টার্ম মানে 40 বছর নয়, অন্তত 1 বছর ধরে একটা প্রচেষ্টা করে যেতে হবে, একজন একজন করে প্রতিটা কাস্টমার জোগাড় হলে তাদের সাথে একটা নেটওয়ার্ক রাখা। তো সিআরএম, কাস্টমার রিলেশনস ম্যানেজমেন্ট, এখন হোয়াটসঅ্যাপ চ্যানেল তৈরি করা যায়। হোয়াটসঅ্যাপে আপনি প্রতিবার যত লোক আপনার সাথে পরিচিত হচ্ছে তাদের নাম্বারগুলো ওর মধ্যে দিয়ে দিলেন। একটা চ্যানেলে তো এখন বোধহয় 250-র বেশিও রাখা যায়, বাট 250 যেটা আগে ছিল সেটাও খারাপ না। এবার ওখানে আপনি 2-3টে চ্যানেল বানালেন দরকার হলে, বাট আই থিঙ্ক 250-র বেশি হোয়াটসঅ্যাপ চ্যানেলে হয়। তো সেখানে আপনি ভিডিওগুলো দিয়ে দিলেন, প্রোডাক্টের ডেসক্রিপশন দিয়ে দিলেন, এবং লোকে যখন যেটা দেখে যখনই অর্ডার দেওয়ার ইচ্ছে হলো তার জবাব দিল, জবাবে আপনারা দেখলেন, পাঠালেন। সো হোয়াটসঅ্যাপ চ্যানেল ইউজ করা একটা ভালো রাস্তা। আর কন্টিনিউয়াস এভরিডে একটা ছবি দিয়ে, ডেসক্রিপশন দিয়ে এই প্রোডাক্টগুলোর আর তার যে কোয়ালিটি, তার হেলথের প্রভাবটা কি হবে, ওইগুলো দেওয়া খুব জরুরি। মানে আমার প্রোডাক্ট, আমার ব্র্যান্ড, এটা তো থাকবেই,
বেশি থাকবে এটার আপনার জীবনে কি প্রভাব, ওটা বেশি থাকবে, সেটাকে আপনাকে ভালো করে প্রচার করতে হবে। সো দ্যাট ইজ উইথ রেসপেক্ট টু মানে আপনাদের যে টেকসই সাস্টেনেবল প্রোডাক্টস তার সম্বন্ধে। কিন্তু আপনাদের বাল্ক বায়ারও কিনতে হবে, মানে রিটেলার যাদের 2-3টে দোকান আছে বা একটা দোকান আছে, যাদের চেন আছে, তো একটা দুটো স্যাম্পল নিয়ে আপনাদের সেলস অফিসারকে মানে বিভিন্ন জায়গায় যেখান থেকে এই ধরনের জিনিস বিক্রি হয়, গুগল সার্চ করলে আপনি এই ধরনের অনেক অ্যাড্রেস পাবেন যেখান থেকে হার্বাল, ইকো ফ্রেন্ডলি, সাস্টেনেবল এই নামে বিক্রি হয়, অর্গানিক এই নামে বিক্রি হয়। ওইসব দোকানগুলোর সাথে রিলেশন তৈরি করতে হবে। প্রথমবার যখন ওরা জানে না আপনার প্রোডাক্ট, তখন একটু আপনাকে ভালো করে বোঝাতে হবে, তাদেরকে কোনো গ্রুপে নিতে হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, আর একটা দুটো করে স্যাম্পল দিয়ে যেতে হবে। তাহলে যদি রিমান্ড ভালো পেলো, ফিডব্যাক ভালো পেলো, নিজেরাই ডাকবে তখন, এই আপনারা দিয়ে যান, আপনাদের ফিডব্যাকটা ভালো। এইভাবে দাঁড় করাতে হবে উইথ রেসপেক্ট টু আপনার প্রোডাক্ট, যেটা আপনি মানে যেটা বললেন সেই প্রোডাক্টের ক্ষেত্রে বলা। এবার অন্যরা যারা আছেন তাদের আরো কেউ যদি কোনো একটা প্রশ্ন করেন, এটা ভালো একটা আলোচনা হলো। শিবম কে? শিবম, শিবম কি বাঙালি? মানে বুঝতে পেরেছে, তাহলে আমি কথা বলতে পারি। শিবম, মঙ্গলা, ডোজ জেক্স, এগুলো নাম তো নেই, এরা খালি অরিন্দমের शिव নামটা আছে। शिवम বলুন। अपने शिवाजी है नंदुरबार। अच्छा अच्छा अच्छा, ताल तो वो तो नहीं बोल पाएंगे यहाँ पे। बांग्ला में नाम तो सिर्फ दो ही दिख रहा है, मंगला और अरिंदम। জিনিয়াস, তুমি যদি কিছু অ্যাড করো বা তোমার অভিজ্ঞতা থেকে যদি 2-4টা পয়েন্ট বলো। স্যার আমি বিশেষ কিছু বলবো না, আপনি তো খুব আহ, একদম যথাযথই যেটা গ্রাসরুটদের জন্য আপনি বললেন বেশি করে, সেইটার ব্যাপারে আমি ফোকাস করব যে আমরা কলকাতাতে বা আমাদের সারা ভারত জুড়ে যে কাজটা হচ্ছে ইউথ এইড ফাউন্ডেশনের, সেখানে ওই শুরুতেই আপনি যে কথাটা বললেন যে আপনাকে শুরুতে ভাবতে হবে যে আপনি ফ্যামিলি বিজনেস চালাচ্ছেন নাকি নিজে শুরু করছেন প্রথমেই। তো সেক্ষেত্রে যদি ফ্যামিলি বিজনেস দিয়ে যদি আপনি শুরু করেন, সেক্ষেত্রে আপনার বিজনেস চালানোর একটা নেচার থাকবে, আপনার আপনি যখন নামছেন সেটার একটা ব্র্যান্ড পজিশনিং, মানে আপনার অবস্থান মার্কেটে কেমন হবে তার একটা স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ হবে, মানে তার একটা নির্দিষ্ট কিছু দিক নির্দেশনা থাকবে। আর আপনি যদি ইন্ডিপেন্ডেন্টলি নামেন, আপনার বাড়িতে বা ফ্যামিলিতে আপনার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই, ঠিক আছে, ব্যবসায়, সেক্ষেত্রে আপনার নামার ক্ষেত্রে একটা আলাদা দিক নির্দেশনা হয়। তো সেইটা ব্র্যান্ড ইমেজ সেই মতো তৈরি করতে হবে। আরও একটা স্পেসিফিক দিক স্যার খুব ইম্পর্টেন্ট তুলে ধরলেন, যে আমরা অনেক সময় আমাদের ব্যক্তিগত যে ব্র্যান্ড, মানে আমি একজন ব্যক্তি মানুষ হিসেবে সমাজে আমার একটা পরিচিতি, আমার একটা ইমেজ রয়েছে, আমরা অনেক সময় কোনো ব্র্যান্ড নিয়ে কাজ করলে বা কোনো কোনো কিছু আমরা ইনিশিয়েটিভ নিলে সেই ব্যক্তি মানুষটার সাথে সেই প্রাতিষ্ঠানিক যে আইডেন্টিটি সেটা গুলিয়ে ফেলি। যেটা স্যার বললেন যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি, কোথায় বেড়াতে যাচ্ছি, সেটা যেমন আমাদের পার্সোনাল অ্যাকাউন্টে যাচ্ছে, তার পরিচিতি মানুষকে জানাচ্ছি, আমাদের ব্যবসায়িক যে আইডেন্টিটি, আমাদের প্রতিষ্ঠানের যে আইডেন্টিটি, সেটা তার থেকে পৃথক থাকাটাই উচিত, তার একটা নিজস্ব পরিচিতি থাকা উচিত। এই দুটোই বলবো, যেটা আমরা অনেক ক্ষেত্রেই দেখি অনেক মানুষ গুলিয়ে ফেলেন, অনেক মানুষ এই বিষয়ে ঠিকঠাক অ্যাপ্লিকেশন করে না। থ্যাংক ইউ স্যার, ওভার টু ইউ। থ্যাংক ইউ। ভালো, আমি প্রেজেন্টেশনটা অনেকটা ডিটেলড আছে, আমি যাচ্ছি না সেই রকম পুরো আন্ডারস্ট্যান্ডিং এখানে কিরকম আমি জানি না, না ওটা যাচ্ছি না, খালি মোটা মোটা পয়েন্টস গুলোই রাখলাম। এই যে একটা পয়েন্ট, চুজ দ্য প্রবলেম, আপনি কি সলভ করছেন লোকের, সেটা যেন আপনার ক্লিয়ার থাকে। যেমন সিদ্ধার্থদের কোম্পানি অর্গানাইজেশনের ক্ষেত্রে তারা হেলদি, অর্গানিক, সাস্টেনেবল প্রোডাক্ট করছেন, এটা ওনার প্রবলেম সলিউশন। অ্যান্ড প্রুফ স্ট্যাক, মানে আপনি প্রোডাক্টটা তৈরি করে দেখানো, কিছু লোক ওটাকে ইউজ করেছে, রিসার্চ, তার পেছনে রিসার্চ কি, এগুলো হচ্ছে প্রুফ স্ট্যাক। একটা 1000 পার্সন অডিয়েন্স, মানে আপনার প্রোডাক্টকে চেনে, জানে এবং অ্যাপ্রিসিয়েট করে 1000টা লোক এটা খুঁজতে হবে, এটা একটা ক্রিটিক্যাল মাস। ওয়ান্স 1000 পিপল নো ইউর প্রোডাক্ট ওয়েল, সেটার মধ্যে বায়ারও আছে, মিডিয়াও আছে, মেন্টরও আছে, কখনো ইনভেস্টর, এখানে হয়তো আপনাদের ক্ষেত্রে ইনভেস্টর ব্যাপারটা কারেক্ট নয়, মানে অ্যাপ্লিকেবল নয়, কিন্তু 1000 লোকের একটা অডিয়েন্স আপনার যেন থাকে। দিস ইজ ইম্পর্টেন্ট টু মেক দ্য প্রোডাক্ট নোন। আর মানে আপনাকে ডিজিটালি লোকে যেন খুঁজে পায়, আপনার সিম্পল নামের ওয়েবসাইট,
আপনার সোশ্যাল মিডিয়ার সবকটা হ্যান্ডেল, সবকটা বলতে চার পাঁচটা মেন। আপনার ইনস্টাগ্রাম আর ফেসবুক মোস্ট কমন, এই দুটো। আর দুটোকে ইন্টারকানেক্ট করা যায়, মানে একটা দিলে ছবি, স্টোরিজ গুলো দুদিকেই আসতে পারে, পোস্ট গুলো আলাদা করতে হবে। 3 নম্বর ইউটিউব চ্যানেল, যদি ভিডিও লেখেন তাহলে ইউটিউব চ্যানেল। 4 নম্বর টুইটার। টুইটার ইজ মোর ফর ডিবেট, ডিসকাশন, নলেজ শেয়ারিং। আর লিঙ্কডইন প্রফেশনাল পারপাসে। সব সব কোম্পানি, সব ব্যক্তিরই 5টা থাকা সম্ভব এবং উচিত। এগুলোকে বলা হয় ডিজিটাল অ্যাসেট। প্রতিদিন যদি একটা প্রোডাক্টের ডিটেল ছবি দিয়ে দিতে থাকেন অল্প করে, আর কমন ম্যানস ল্যাঙ্গুয়েজে আপনি কত জানেন এটা বোঝানোর দরকার নেই সোশ্যাল মিডিয়াতে। সোশ্যাল মিডিয়াতে বোঝানোর দরকার আপনি কি বোঝাতে পারলেন, লোকের প্রবলেমটাকে বুঝে তার মতন করে কি লিখে বোঝাতে পারলেন। এটা হচ্ছে আপনার মিনিমাম ভায়াবল ডিজিটাল হোম। এই যে আমার বাড়ি, আমি আমার বাড়িতে বসে আছি, আমার পড়ার ঘরে বসে আছি, 1 2 3 4 4টে রুম আছে, একটা বাথরুম আছে, দুটো বাথরুম আছে, একটা কিচেন আছে, দুটো বারান্দা আছে। তো এটা হচ্ছে আমার হোম, ফিজিক্যাল হোম। এইভাবে আমার একটা ডিজিটাল হোম হবে, আপনার একটা ডিজিটাল হোম হবে। আপনার লিঙ্কডইন, আপনার ফেসবুক, আপনার ওয়েবসাইট, আপনার গুগল মাই বিজনেস পেজ, আপনার টুইটার, আপনার ইনস্টাগ্রাম, এই সমস্ত গুলো হচ্ছে আপনার ডিজিটাল হোম। যেমন ফিজিক্যাল হোম হয় ওরকম ডিজিটাল হোম। এই কটা জিনিস আপনার তৈরি করতে হবে ইনকিউবেশনের সময়। মানে ইনকিউবেশন হচ্ছে তখন প্রোটোটাইপ, রিসার্চ, আগে প্রবলেম সলিউশন, তারপর 1000টা অডিয়েন্সকে আইডেন্টিফাই করা, প্রোটোটাইপ করা, রিসার্চ করা, বিভিন্ন জায়গায় আপনার বক্তব্য রাখা, আর ডিজিটাল একটা হোম তৈরি করা। এই কটা থাকলে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারবেন আপনার প্রোডাক্টের। তো এই এই যেমন এখানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আই হেল্প, যেমন ধরুন এই যে সিদ্ধার্থ বলছে আই হেল্প পিপল সলভ দ্য প্রবলেম অফ গেটিং সাস্টেনেবল প্রোডাক্টস থ্রু organic farming and cultivation, because I believe that organic sustainable lifestyle is the future, or is for the good for humanity. এরকম একটা সলিউশন আপনাকে বানাতে হবে। ইওর অরিজিন লজিক আপনি মানে কোম্পানি কি আপনাকে বদার করে সেটা সলভ করছেন প্রবলেমটা, ইনসাইট যেটা চিন্তাটা আপনি নিয়ে আসলেন, ডিসিশন আর মিশন। এই সেন্টেন্সটা ফিল আপ করতে পারলে আপনার ক্ল্যারিটি আসলো। ওইগুলোকেই এবার আপনাকে এটাকেই আরেকটা পয়েন্ট এখানে বলা হয়েছিল, আইডেন্টিটি, প্রবলেম, ট্রাস্ট, ডিস্টিংটিভ পয়েন্ট অফ ভিউ অ্যান্ড এভিডেন্স। ওইগুলোকেই মানে দিস অলসো কামস ইন অ্যানাদার ওয়ে থ্রু দিস সেন্টেন্স, এই সেন্টেন্সের মধ্যে। এবার এগুলোকে আপনাকে বোঝাতে হবে যে আপনি সাস্টেনেবিলিটি বললেন, তার প্রোডাক্ট গুলোকে আনা ছবি দিয়ে, বিভিন্ন লজিক দিয়ে সোশ্যাল মিডিয়াতে। আমি আর এর মধ্যে না গিয়ে, এটা ইনকিউবেশন লেভেল একটু অন্যরকম, আমি এর মধ্যে না গিয়ে যেটা কনক্লুশনে রাখতে চাই, এবং তারপরে আবার যদি কেউ সবাই কমেন্টস করেন তো করবেন। কনক্লুশনে রাখতে চাই, আপনি যে নিজের সম্বন্ধে মনে করেন ওটা হচ্ছে পার্সোনালিটি, অন্যরা আপনার সম্বন্ধে যা মনে করে ওটা হচ্ছে পার্সোনা। আপনি নিজেকে যাই ভাবুন, আপনার অডিয়েন্স কি মনে করে ওটা ইম্পর্টেন্ট। ব্যবসায় নামলে আমি মনে করি আমার এই কাপটা সব থেকে সুন্দর কাপ, হতেই পারে, কিন্তু লোকে বলতে পারে এটা লাল, ভেতরটা লাল, মজা লাগছে না, বাইরেটা অফ হোয়াইট, সাদা হলে ভালো হতো। তাহলে এইখানে একটা ছবিগুলো ভালো নয়। তো পয়েন্ট হচ্ছে আমি যা নিজের সম্বন্ধে মনে করি ওটা পার্সোনালিটি, আর দুনিয়া আমার সম্বন্ধে যা মনে করে ওটা পার্সোনা। সোশ্যাল মিডিয়া দিয়ে পার্সোনাকে ইম্প্যাক্ট করা যায়। আপনি কি করছেন, প্রোডাক্টটা কি, কোন প্রবলেম সলভ করছেন, কার প্রবলেম সলভ করছেন, কিভাবে সলভ করছেন, এবং সেটা যে টেকসই এবং মানুষের কেনার ক্ষমতার মধ্যে, এই পয়েন্টস গুলোকে আনা দরকার। আনবেন কোথায়? ইনস্টাগ্রাম, যেখানে প্রতিবার একটা করে ছবি দিয়ে একটুখানি ডিটেল লিখে লিখতে পারেন, বা একসাথে 10টা ছবিও দিতে পারেন, কারাউজেল দিতে পারেন, বা 2 মিনিটের একটা ভিডিও দিতে পারেন। আপনার প্রোডাক্ট নিয়ে আপনি নিজে বলছেন ভিডিও,
বা আপনার ভয়েস কিন্তু শুধু প্রোডাক্ট দেখা যাচ্ছে ওটার ভিডিও, এআই দিয়ে ভিডিও বানালেন ওটা, আর না হলে যে ইউজ করেছে তার টেস্টিমোনিয়াল। সো বেসিক্যালি আপনি ইনস্টাগ্রামকে বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য ব্যবহার করবেন, ফেসবুককে ব্যবহার করবেন গল্প বলার জন্য আর একটু বড় অডিয়েন্সের জন্য, ইয়াঙ্গার অডিয়েন্স ইনস্টাগ্রাম, লিটল মিলেনিয়াল, জেন ওয়াই, জেন এক্স, এগুলো হচ্ছে ফেসবুক। প্রফেশনালদের যারা আইটি সার্ভিস বা এইসবের মধ্যে আছে, ওয়েস্ট ম্যানেজমেন্ট, প্রফেশনাল টেকনোলজিক্যাল লোকদের জন্য লিঙ্কডইন, ডিবেট ডিসকাশন জানানো টুইটার, ভিডিও দেখানোর জন্য ইউটিউব। কিন্তু প্রত্যেকটার পারপাস স্ট্রং থাকা উচিত আর কোয়ালিটি ভালো থাকা উচিত। ওই জন্য গ্রাফিক আর্টিস্ট ওকে, এআই আজকাল অনেক কিছু ভালো করে তো আমি কি লিখবো যদি আপনার প্রোডাক্ট ডেসক্রাইব করে দেন, এআই আপনাকে বলে দেবে কোন দিনে কি কি লিখতে পারেন। ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক দিয়ে দেবে, ওগুলো ফিল আপ মানে প্লেস হোল্ডারে আপনার বক্তব্যগুলো লিখে ও আপনাকে বলে দেবে। সে চ্যাট জিপিটি হোক কি ক্লডি হোক কি জেমিনি হোক, সবাই করে দেবে। ডিজাইন করে দিতে ক্যানভা উইথ এআই, মিড জার্নি, এরা ডিজাইনও করে দেবে। সো এআই পেলে সুবিধা, না হলে একটা ব্যক্তির হেল্প নিতে হতে পারে সোশ্যাল মিডিয়াকে এভাবে করার জন্য। আর এছাড়া প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রিচ বাড়াবার অনেক রকম রাস্তা আছে। সিম্পল রাস্তা হচ্ছে হ্যাশট্যাগ করা, হ্যাঁ, ওই ট্যাগ করা, এরকম এ লিখে ট্যাগ, যাদেরকে আপনি দেখাতে চাইছেন তাদেরকে ট্যাগ করা, কন্টিনিউয়াসলি আপনার ফলোয়ার সাবস্ক্রাইবার বাড়িয়ে যাওয়া, এগুলো হচ্ছে আপনার রিচ বাড়ানোর টেকনিক্স। সো আমি এই কটা পয়েন্টে রাখলাম, কিন্তু সেন্ট্রাল পয়েন্ট, একটা সেন্ট্রাল মেসেজকে যদি আপনি না আনতে পারেন তাহলে, আর বিশেষ করে পরিষেবা যেগুলো, সার্ভিস যেগুলো, ওখানে আপনার ব্যক্তি ব্র্যান্ড অনেক স্ট্রং দরকার। আর যেগুলো প্রোডাক্ট, সেখানে আপনার প্রোডাক্টের ব্র্যান্ড বেশি দরকার, যেগুলো মানে দ্রব্য, যেগুলো পরিষেবা নয়, একটা দ্রব্য, একটা জিনিস যেটা ইউ ক্যান টাচ ফিল জিনিস, সেখানে ওই জিনিসটার নেচার, যদিও সেখানেও আপনার পার্সোনাল ব্র্যান্ডটা যদি স্ট্রং থাকে তাহলে বেশ ভালো। এখানে আমি রাখলাম। আর এখন প্রায় বাজে আপনার 3:15, আমি 2:15-তে শুরু এসেছিলাম, 3:15 বাজে, 1 ঘন্টা হয়েছে। আপনারা কারো যদি কিছু ফিডব্যাক দেওয়ার থাকে, নাম তো দেখতে পাচ্ছি না, একটা ওপো A12 আছে, অরিন্দম আছে, মঙ্গলা আছে, তারপর ওয়াইএফ কলকাতা, এটা বোধহয় জিনিয়াস, বনিতা A15, ডস জেক্স বলে একজন আছেন, সুরেখা আছেন, শিবাম আছেন। Anyone would like to make a comment, please can do, or else you can say. Yeah, Arindam, বলো। স্যার ধন্যবাদ। যদিও আমার কাজের পেরিফেরিটা সম্পূর্ণ আলাদা, আমি আপনার নাম অনেক শুনেছি, আজকে কিছু শোনবার জন্য আমি জয়েন করেছিলাম। যেহেতু আমি কাজের জায়গাটা, আমি সমগ্র শিক্ষা মিশনে চাকরি করি, বহুদিন ধরে করি। এখানে অনেক মানে 11-12 বাচ্চাদেরকে কেরিয়ারের বিষয়, কেরিয়ার কাউন্সিলিং বা কেরিয়ার বিষয়গুলো আছে, কিন্তু তারা যখন পাশ করে যায়, অনেকেই তো স্বনির্ভর হওয়ার চেষ্টা করে। তাদের সাথে যখন দেখা হয় আমরা কিছু বলতে পারি না, মানে আমাদের তো সে অর্থে কোনো জানা বোঝা নেই কিভাবে মার্কেটিং, এই বিষয়টা স্যার একটু জানা বোঝবার জন্য আমি জয়েন করেছি। বাহ, ধন্যবাদ কি স্যার। করো বললে, কোথায় চাকরি করো? আমি সমগ্র শিক্ষা মিশন SSM বলে একটা প্রজেক্ট চলে, যেটার নাম ছিল সর্বশিক্ষা মিশন স্যার। ও আচ্ছা আচ্ছা, বাহ। হ্যাঁ, তাতে আমি চাকরি করি। এবং তোমার যেহেতু অডিয়েন্সের কি বয়স, কি ধরনের অডিয়েন্স? আমি আমি আমার তো অডিয়েন্স বলতে আমার তো স্কুল লেভেলেই কাজ স্যার, কিন্তু ওকে, যেহেতু কাজের মেজারটা ভিন্ন ভিন্ন প্রজেক্ট আসে, তার মধ্যে এখন যেহেতু কেরিয়ার ফেয়ার, কেরিয়ার বিষয়টা অনেক ইম্পর্টেন্স চলে এসেছে লাস্ট মানে 10 বছরে। তখন যেসব ছেলেমেয়েরা ধরুন 11-12 পড়ে, মানে 17-18, সকলেই তো স্যার মানে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা হোয়াইট কালার জব করে না, অনেকেই স্বনির্ভর হয় বা প্লাম্বার হয় বা ইলেকট্রিশিয়ান হয়, যেগুলো আমরা পাই না। তারা যে তাদের এই মানে নিজেদের পরিচয়গুলো কিভাবে করবে, পরিচিতি কিভাবে বাড়াবে, এটা একটু আপনাদের থেকে শেখবার চেষ্টা করলাম। আমিও ওদের সাথে দেখা হলে আবার এই বিষয়টা শেয়ার করব, বাহ, এইটুকুই স্যার। ভেরি গুড। কারণ আজকে আমাকে বিষয় দেওয়া হয়েছিল ব্র্যান্ডিং অ্যান্ড সোশ্যাল মিডিয়া, হ্যাঁ, তাই ওই পরিপ্রেক্ষিতে আলোচনা। সবটাই তো ক্যারিয়ারের ব্র্যান্ডিং। মধ্যে তো ক্যারিয়ারের মধ্যে অনেক কিছু আসতে পারে, আরো কোনো হ্যাঁ অন্য হ্যাঁ, দিন সে অবশ্যই আলোচনা অবশ্যই, হবে। কিন্তু স্যার আজকে ব্র্যান্ডিংই তো এখন চলছে, মানে হ্যাঁ, স্টেট ব্র্যান্ডিং থেকে দরকার। সবটাই। ব্র্যান্ডিং সেই মানে নিজের হচ্ছে মানুষ তোমায় চেনে
এক্স্যাক্টলি, বিশেষ একটা পজিটিভ কারণে চেনে। একদম। কোনটা কেউ আমি চার্লস ওয়েলেরও ব্র্যান্ডিং আছে। চার্লস অবশ্যই, ওয়েলকে তো, আহ, আহ, মানে স্মাগলার হিসেবে চেনে। মানুষ হ্যাঁ, তোমায় চেনে আর একটা পজিটিভ কারণে চেনে। এটা হচ্ছে মানে একটা প্রমিস। এভরি ব্র্যান্ড হ্যাজ এ প্রমিস। কারো অবশ্যই। প্রমিস শিক্ষা, কারো প্রমিস পরিচ্ছন্নতা, কারো প্রমিস সুস্বাস্থ্য, কারো প্রমিস টেকসই বিকাশ, কারো প্রমিস বহুদিন টিকে থাকবে, কারো প্রমিস ওটার কি বলে কেমিক্যাল নেই, কেমিক্যাল ফ্রি, বিভিন্ন রকমের প্রমিস। তো কোনো প্রোডাক্ট বা আচ্ছা, সার্ভিস এই একটা প্রমিস। বলো। আপনি যেগুলো বললেন না স্যার, এই প্রত্যেকটাই না এখন বিদ্যালয় শিক্ষা ব্যবস্থার মধ্যে যুক্ত হয়েছে, হুম। কিন্তু সেটা স্যার জাপনে আমাদের আসছে না। মানে আগে ছিল জাপনে, মানে প্রিভিয়াস লাইফের জাপনে, এখন স্যার এটা মানে সবটাই যুক্ত হয়েছে, কিন্তু জাপনে আনবার রাস্তাটাই আমরা বোঝার চেষ্টা করছিলাম। কিন্তু আজকে টপিকটা সম্পূর্ণ আলাদা, যেটা থেকে আমি অনেকটা এনরিচ হলাম। ধন্যবাদ স্যার আপনাকে, ধন্যবাদ। আর এই এই সংস্থা কারা করছেন আমি জানি না, আমার কাছে লিঙ্কটা আজকেই এসছে, আমি যুক্ত হয়েছি। ফলে যারা এই এই ইউথ ইউথ এইড ফাউন্ডেশন বলে পুনা থেকে একটি সংস্থা আছে, যারা এখন আচ্ছা, অব্দি 1025 নারী পুরুষকে, বেশিরভাগই মহিলা এবং নিচু তলার আর্থিকভাবে যারা কমজোর, তাদেরকে বিভিন্ন কোম্পানির সাপোর্ট নিয়ে, সিএসআর সাপোর্ট নিয়ে তাদেরকে স্বাবলম্বী হওয়া, স্বনির্ভর হওয়া, ছোট ব্যবসা করা, সেই ব্যাপারে শিক্ষা দেয়। 3 দিন খুব 4 ভালো দিনের স্যার। ট্রেনিং করে। এটা শোনো আগে বলে নেই। তো এরা করে, এবং কলকাতায় বা পশ্চিম বাংলায় তার দায়িত্বে আছে জিনিয়াস। এই জিনিয়াস, যদি ভিডিওতে আসো, তো জিনিয়াস শেখ কি, জিনিয়াস আহমেদ শেখ। তো ও এর দায়িত্বে আছে, এমবিএ করা ছেলে, এবং সে এই যে সিনিয়াস, এবং তার নিজস্ব একটা ইউটিউব এবং ফেসবুকেও চ্যানেল চলে, বাংলার উদ্যোগ বলে। আর ইউথ এড ফাউন্ডেশন বেসড আউট অফ পুনা, এবং বাংলায় নতুন নতুন শুরু হয়েছে এই জাস্ট কয়েক মাস, একটা দুটো ট্রেনিং হয়েছে। তারপরে যারা ট্রেনিং হলো তাদেরকে সাপোর্টও করে ব্যবসা শুরু করাতে। তার রেজিস্ট্রেশন থেকে নীতি আয়োগ রেজিস্ট্রেশন, ওই CSR1 রেজিস্ট্রেশন, বিভিন্ন রকম আজকাল আছে, ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং, রেজিস্ট্রেশন অফ দ্য কোম্পানি, এগুলো একটা। দ্বিতীয়ত, বছরে একবার করে তারা রাজ্য লেভেলে একটা এন্টারপ্রেনারশিপ মিট করে। তার মধ্যে ওই নতুন ব্যবসার আলো বা চালু ব্যবসার প্রেজেন্টেশন দেয় সবাই। ওর মধ্যে কয়েকজনকে সিলেক্ট করে সেন্ট্রালি নিয়ে যায়। তো আগামী গতবার ছিল সেন্ট্রালিটা হায়দ্রাবাদে, আর এটা ফেব্রুয়ারি মাসে হয়, এই গত ফেব্রুয়ারিতে। আর আগামী ফেব্রুয়ারিতে হবে দিল্লির ইন্ডিয়া হ্যাবিটেট সেন্টার। তো এখান থেকে কয়েকজন যদি বাংলা থেকেও যেতে পারে খুব ভালো। বাট এখানের কাজকর্মের দায়িত্ব জিনিয়াসের। জিনিয়াস চ্যাট বক্সে নিজের নাম্বার লিখতে পারো, তাহলে লোকেরা পরে তোমার সাথে, যে যদি কারোই এই অরিন্দম বাবু কে অন্য কারোই যোগাযোগ করতে হয়, তারা করবেন। আর কারো কিছু কমেন্ট? কারা বাঙালি আছেন, তারা কারা বাংলা বোঝেন এখানে, আমি সবটা তো জানি না। 2-1 বাঙালি নয় বুঝতেই পারছি, আর বাকিটা জানি না। তো যাই হোক, এর নাম কি, সিদ্ধার্থ আর আছো? সিদ্ধার্থ আছো না চলে গেছো? ঠিক আছে জিনিয়াস, তাহলে তুমি ক্লোজিং করো। জিনিয়াস তার নাম্বার দিয়ে দিয়েছে। হ্যাঁ, জিনিয়াস ক্লোজিং করো। থ্যাংক ইউ স্যার। আজকের সেশনটা খুবই আমার মনে হয় যে যারা আজকে জয়েন তোমার করেছেন আজকে তাদের জন্য অডিওটা খুব লো। মেবি কোনো নেটওয়ার্ক ইস্যু স্যার, এদিকে বৃষ্টি হতে হচ্ছে তো পারে, হতে পারে, হ্যাঁ। বৃষ্টির কারণে নেটওয়ার্কের একটা ইস্যু চলছে হয়তো। আহ, বলো। ধন্যবাদ স্যার আজকের সেশনটা নেওয়ার জন্য। আমার মনে হয় যারা আজকে জয়েন করেছিল তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেশন। শুরু থেকে স্যার আমাদেরকে যে বিষয়গুলোর ওপরে বিশেষ করে ফোকাস করেছেন, যে আমাদের বিভিন্ন ব্র্যান্ডিংয়ের বিভিন্ন পার্সপেক্টিভ হয়, তো যেভাবে স্যার সেটাকে বাইফার্কেট করেছিলেন, মানে তার যে ক্লাসিফিকেশন, তার যে বিভিন্ন শ্রেণীবিন্যাস করলেন, যে পারিবারিক ব্যবসা থেকে ব্যক্তিগত ব্যবসা,
ক্ষুদ্র ব্যবসা থেকে অতি ক্ষুদ্র ব্যবসা, গ্রাসরুটের ব্যবসা, এবং তার যে বিভিন্ন রুট আমাদের ব্যক্তিগত সার্কেল এবং সোশ্যাল মিডিয়ার থ্রুতে আমরা যে মার্কেটিং করতে পারি, ব্র্যান্ডিংয়ের মাধ্যমে মার্কেটিং করতে পারি, সেই বিষয় তুলে ধরলেন এবং খুব গুরুত্বপূর্ণভাবে তুলে ধরলেন মিডিয়ার যে আগেকার যে প্রথাগত যে আমাদের একটা পার্সপেক্টিভ ছিল, যে খবরের কাগজে, টিভির চ্যানেলে অ্যাড দিয়ে আমরা আগে ভাবতাম যে একটা বিপুল ব্যয় সাপেক্ষ জিনিস, কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে যেটা স্যার বললেন যে একদম প্রায় বিনামূল্যেই, একদম স্বল্প ব্যয়েও বলবো না, বিনামূল্যেই আমরা চাইলে ফ্রিতেই আমাদের একটা অ্যাকাউন্ট খুলে একটা পেজ খুলে সেটা করতে পারি এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যে ইউজ বিভিন্ন প্রোডাক্ট আর সার্ভিসের জন্য, যেমন ফেসবুকের একটা ইউজ আছে, স্যার বললেন যে আপনি যদি সাইবার সিকিউরিটি বা সাস্টেনেবিলিটির ওপরে কোনো অ্যাওয়ারনেস করেন সেক্ষেত্রে লিঙ্কডইন আপনার জন্য গুরুত্বপূর্ণ, বা আপনি যদি ইয়াং জেনারেশনকে টার্গেট করেন, আপনার টার্গেট অডিয়েন্স যদি হয় জেন জি, জেন আলফা, তাহলে আপনি ইনস্টাগ্রাম ইউজ করুন। এর যে বিভিন্ন রকম দিক স্যার তুলে ধরলেন, আমার মনে হয় আমাদের এখানে যারা গ্রাসরুট এন্টারপ্রেনিয়ার আছে, যারা ক্ষুদ্র, ছোট এবং মাঝারি ব্যবসার দিকে ফোকাস করছেন, তাদের জন্য আজকের এই আলোচনা খুবই ব্যবহারিক প্রয়োগের দিক থেকে উপযোগী বলে মনে করি। অসংখ্য ধন্যবাদ সকলকে, ধন্যবাদ স্যারকেও। থ্যাংক ইউ, আবার দেখা হবে। Thank you. I understood the PPT. থ্যাংক ইউ। Yeah, but I did not use the whole PPT. Yeah. Sometimes else you can see that. Yes. You can share with us. I like Yes, the PPT sure. actually. So you can Yeah. share it whoever wants it. Thank you so much, both of you. Thank you. Bye bye. Bye.